সবাইকে ভয়েস অফ লয়ের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সাথে আমি আছি অ্যাডভোকেট বেবি নাসরিন, এবং আজকে আমার সাথে আছেন আমাদের অতিথি অ্যাডভোকেট সুরাইয়া জান্নাত সুমি। কেমন আছেন? আচ্ছা, আজকে আমরা আমাদের যে অতিথি আছেন তার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং তিনি যে বিষয় সম্পর্কে আমাদেরকে পরামর্শ দিবেন সেটা হলো গিয়ে আমাদের বাংলাদেশে দেখা যায় যে যখন একজন মানুষ বা একজন নাগরিক যখন দেখা যায় কোনো ভূমি হস্তান্তর করতে যায়, তখন কিন্তু দলিল সংক্রান্ত কিন্তু জ্ঞান কিন্তু অনেকেই অনেক কম, বা সে দলিল সম্পর্কে কম জানে। তো আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে যে ভূমি আইনে প্রচলিত কি কি ধরনের আসলে দলিল আছে, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো অ্যাডভোকেট সুরাইয়ার কাছে। আশা করছি আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা যারা নাকি দলিল সম্পর্কে একটু কম জানেন বা বোঝেন না, তারা এই সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাবেন। আসলে আমরা আমাদের আলোচনা শুরু করি। জি সুরাইয়া, যেটা বলছিলাম যে আমরা দেশে কিন্তু এই দলিল সম্পর্কে কিন্তু জ্ঞানটা অনেকেরই কম না। তো এইসব বিভিন্ন ঝামেলায় পড়ে যখন নাকি কোনো হস্তান্তর করতে যায় বা কিছু মানে দলিল সংক্রান্ত কিছু করতে গেলে। তো এই সম্পর্কে আপনি দলিল সম্পর্কে আমাদের একটু ধারণা দিন, যে যাতে মানুষ উপকৃত হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশে প্রচলিত যে ভূমি আইন আছে, সে অনুযায়ী দলিল হচ্ছে 9 প্রকারের দলিল। আসলে অনেকে জানে না যে দলিলের এতগুলো প্রকার ভেদ আছে আর কি। 9 প্রকারের দলিল যে হয় এটা অনেকেরই ধারণার বাইরে আর কি। এই দলিলগুলো হচ্ছে আমি আজকে আপনাদের খুব ছোট করে বুঝিয়ে বলবো যে কোন দলিলটা কেন তাদের নাম এই রাখা হচ্ছে আর কি, যে যে নামে। প্রথমে আমি 9 প্রকার দলিলের নাম বলি, তারপরে এটা সম্পর্কে ছোট্ট করে একটু আলোচনা করব। 9 প্রকার দলিল হচ্ছে আপনার প্রথম হচ্ছে, এবং এই মানে সাফ কবলা দলিল, দলিল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দানপত্র দলিল। 3 নাম্বার হেবা দলিল। 4 নাম্বার হচ্ছে আপনার হেবাবিল এওয়াজ। তারপর হচ্ছে এওয়াজ দলিল বলে একটা। আর 6 নাম্বার হচ্ছে বন্টন নামা দলিল। 7 ওসিয়তনামা দলিল। 8 হচ্ছে উইল দলিল। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে না দাবি দলিল বা হচ্ছে মুক্তনামা দলিল বলা হয় আর কি। আর এই 9 প্রকারের দলিল আমাদের ইয়েতে আছে। প্রথমে আমি ছোট করে একটু আলোচনা করি সাফ কবলা দলিল নিয়ে। সাফ কবলা দলিলের সবচেয়ে বেশি প্রচলিত হয় সাফ কবলা দলিল, জমি হস্তান্তরের ক্ষেত্রে আর কি সবচেয়ে বেশি এই দলিলটার ব্যবহার সবচেয়ে বেশি হয়। এটা হচ্ছে যে কোনো ব্যক্তি যখন একজনের কাছ থেকে জমি ক্রয় করে, তখন তাকে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য যে দলিলটা করা হয়, মানে বিক্রির মাধ্যমে যখন মালিকানা হস্তান্তর হয়, তখন সাবকবলার মাধ্যমে আপনার হয়, সাবকবলা দলিলের মাধ্যমে হস্তান্তরটা হয়। আর এটার হচ্ছে নির্দিষ্ট স্ট্যাম্পে লিখতে হয় এবং নির্দিষ্ট ফি আছে এই দলিলের ক্ষেত্রে, এটা ওভাবেই মেনটেন করা হয়। আর 2 নাম্বার হচ্ছে দানপত্র দলিল। দানপত্র দলিল হচ্ছে যে কোনো সম্প্রদায়ের, সেটা মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ, বা যে যে সম্প্রদায়ের হোক, সেই সম্প্রদায়ের লোক একজন ব্যক্তি অন্যজন ব্যক্তিকে দান করবে, গিফট করা যেটা আর কি, গিফট করবে। আর এই দানপত্র দলিলটা অবশ্যই শর্তহীন হবে। যদি কোনো বিনিময় হবে না। না, বিনিময় হবে না। সাফ কবলায় কিন্তু আপনি টাকার বিনিময়ে ক্রয় করছেন, কিন্তু দানপত্রতে টাকার বিনিময় না, এটা শর্তহীন হবে। শর্তহীন ভাবে দান করবে আর কি, এটা এরকম হবে। আর দ্বিতীয়ত হচ্ছে হেবা দলিল, যেটা হেবা দলিলটা হচ্ছে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকের জন্য। তারা হচ্ছে আপনার এটাও এই হেবাবিল দলিলের মাধ্যমেও জমি হস্তান্তর হবে। হেবা দলিলের মাধ্যমে এটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি কারোর প্রতি সন্তুষ্ট হয়ে কোন রকম শর্তবিহীন, কোন রকম বিনিময় ছাড়া আপনার হেবা দলিল করে। আর 4 নাম্বার হচ্ছে হেবাবিল আওয়াজ। হেবাবিল আওয়াজের হচ্ছে এটাও মুসলিম সম্প্রদায়ের জমি, এবং সন্তুষ্ট হয়ে একজন আরেকজনকে দান করবে, কিন্তু এখানে হচ্ছে থাকে আপনার ওই একটা বিনিময় থাকে। বিনিময়টা এমন না যে টাকা পয়সার বিনিময়, কেউ কোরআন শরীফ দেয়, তসবি দেয়, জায়নামাজ দেয়, এরকম ভাবে ছোট্ট একটা বিনিময় থাকবে। এটার বিনিময়ে আপনার ওই জমিটা হস্তান্তর করে। এটা আমাদের দেশে দেখবেন অনেকেই ওই বৃদ্ধ বয়সে সেবা যত্ন পায়, এরকম আত্মীয় স্বজন বা বাইরের লোকজন হলেও কিন্তু এই হস্তান্তরটা অনেক ক্ষেত্রে দেখা যায় আর কি। প্রচলনটা, এই হস্তান্তরের প্রচলন আছে, কিন্তু এখানেও আপনার শর্তহীন হতে হবে। এবং টাকার বিনিময়ে কিন্তু এই হেবাবিল আওয়াজ হবে না। 5 নাম্বার হচ্ছে এওয়াজ দলিল।
এটা হচ্ছে যে কোনো সম্প্রদায় বা একই সম্প্রদায় তার সমগোত্রীয় সম্প্রদায়ের যারা আছে তাদের কাছে এটা বা একই বংশের কোনো ব্যক্তি হস্তান্তর করতে পারে। এটার হচ্ছে সুবিধা মতো জমি, ধরেন আপনার আর আমার জমিটা, ধরেন আপনার 5 কাঠা জমি আছে, আমার আছে 5 কাঠা, মাঝখানে হচ্ছে অন্য এক ব্যক্তির আছে 2 কাঠা জমি। তো তার সাথে যদি আমি হচ্ছে হস্তান্তর করি, মানে এই আওয়াজ বদল যেটা বলে আর কি, যে টুকরা জমিকে বড় করার জন্য অনেক সময় আমরা জমিটাকে ইয়ে করি, মানে সুবিধা মতো জায়গায় আমি, তোমার জায়গায় ওই জমিটা আমার আছে, ওটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এটা তুমি আমাকে দাও, বিনিময় করা আর কি, হুম হুম জমির সাথে জমির বিনিময়। হুম এটা শুধু যে কোনো বংশে মানে সম্প্রদায়ের হতে হবে এমন না। এটা নর্মালি হয় কি, আপনার ওই যে পৈতৃক সম্পত্তি যখন ভাগ হয়, তখন তো ভাগের নিয়ম হলো যেখানে যতটুকু আছে ওইটাকে ধরেন 5 ভাগ যদি হয়, 5 ভাগের 5 জনে ভাগ করে নিবে। তো একটা 5 কাঠা জমি 5 জনে ভাগ করলে 1 কাঠা হুম করে হুম পড়ে। তখন ওই নিজেদের মধ্যে, নিজেদের বংশ বা পারিবারিক ইয়ের মধ্যে এরা করে কি, আপনার ওই জমিটাকে, ঠিক আছে এই 5 কাঠা আমি নিচ্ছি, ওখানের যে ভাগটা আছে ওইটা তুমি এইভাবে আচ্ছা ইয়ে আচ্ছা করে না, তাহলে জমিটা কাজে দেয়। হ্যাঁ আর হ্যাঁ ওই 1 কাঠা করে জমি বা এরও ছোট পরিমাণও হুম হতে পারে, হুম অনেক সময় এই জমিটা কাজে দেয় কম। তো সেক্ষেত্রে ওই আপনার আওয়াজ বদল করে নেয় আর কি, আচ্ছা আচ্ছা এক্সচেঞ্জ করা, এক্সচেঞ্জ যেটা করে এটা যে রাইট জমির হ্যাঁ সাথে জমি এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে নেওয়া দলিল করে। আচ্ছা তারপরে আচ্ছা হচ্ছে বন্টননামা দলিল। বন্টননামা দলিল 2 ধরনের হয়। একটা হচ্ছে আপনার নিজেদের মধ্যে উত্তরাধিকারী পাওয়া প্রপার্টিতে হয়। অন্যটা হচ্ছে যে আপনি একই সাথে ধরেন 10 জন মিলে একটা প্রপার্টি কিনেছেন, শরিক হওয়া, জমির শরিক আচ্ছা হয়। আচ্ছা তো জমি শরিক তো উত্তরাধিকারী সূত্রেও হয়, আবার হচ্ছে আপনার ইয়েতেও হয়। এই 10 জন মিলে, এখন তো এটা হ্যাঁ খুব হ্যাঁ কমন ইয়ে হয় কমন যে হচ্ছে আহ, বাড়ির অনেকেই আছে যে হ্যাঁ, একসাথে মিলে দেখা মিলে যায় যে 10 জন একটা হুম জমি হুম কিনেছে, তখন ওইটার ওই শরিকদের মধ্যে বন্টন হয়। হুম এটা নিজেরা সমঝোতা করে একটা বন্টন তৈরি করে, এটা হচ্ছে পরে ওই অনুযায়ী রেজিস্ট্রি করে নেয়। জি জি এটা বন্টননামা দলিল। এরপরে আসি ওসিয়তনামা দলিল। ওসিয়ত দলিলটা হলো আপনার কোনো ব্যক্তি মানে উত্তরাধিকারী পাওয়া সূত্রে জমির ক্ষেত্রেই ওসিয়তনামা দলিলটা বেশি সাধারণত আচ্ছা হয়। হয়ে থাকে এটা হচ্ছে যে ধরেন এক মানে আপনাকে ইয়ে করে দিয়ে গেছে, আপনার পৈতৃক সম্পত্তি যেভাবে আপনাকে আপনার বাবা যদি ভাগ করে দিয়ে যায়, সেই অনুযায়ী আপনি হচ্ছে ওই ওসিয়তটা অনুযায়ী ওসিয়ত করে দিয়ে যাওয়া। হুম 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 ধরেন আমি একজন ব্যক্তির 5টা সন্তান আছে, সে বলে গেল যে আমি ওকে 2 বিঘা দিব, ওকে 3 বিঘা, বা এরকম আচ্ছা ভাবে, বা আচ্ছা একটা বাড়িও যদি ভাগ হয় যে মানে 2 তলা নির্দিষ্ট করে তাকে 3 তলা, বুঝিয়ে দিয়ে হ্যাঁ যাওয়া আর কি বুঝিয়ে দেওয়া, হ্যাঁ একদম লিখিত দিয়ে লিখিত যাওয়া, দিয়ে ওই যাওয়া অনুযায়ী তার মৃত্যুর পরে ওই ওসিয়তটা নিয়ে গিয়ে আপনি হচ্ছে জাস্ট ওটা ইয়ে দাবি করে করা যাবে দাবি করা যাবে, এবং ওই অনুযায়ী আপনি রেজিস্ট্রি রেজিস্ট্রি করবেন। করবে ওইটা আচ্ছা হচ্ছে ওসিয়তনামা দলিল বলে আর আচ্ছা কি। আচ্ছা এরপরে হচ্ছে উইল দলিল। উইল হচ্ছে হিন্দু সম্প্রদায়দের মানে একটা ক্ষেত্রে এটা প্রযোজ্য আর আচ্ছা কি। আচ্ছা তাদের নিজস্ব সম্পত্তি তাদের আত্মীয় স্বজনদের মাঝে ওই আপনার যেভাবে বন্টন করে দেওয়া হয়, সেইভাবে আপনি হচ্ছে ভাগ করে নিয়ে ইয়ে করবেন, রেজিস্ট্রি করবেন। কিন্তু উইলের ক্ষেত্রে একটা ইয়ে হচ্ছে যে জীবিত থাকা অবস্থায় উইলটাকে ওইটা করতে হবে কার্যকর করতে কার্যকর হবে। করতে হবে মানে আপনার যে, রেজিস্ট্রিটাও কি জীবিত হ্যাঁ হ্যাঁ অবস্থাতে হ্যাঁ, আচ্ছা আচ্ছা এবং ওইভাবে করতে হবে, কারণ সর্বশেষ উইল হচ্ছে কার্যকরী হবে জীবিত থাকা অবস্থায়। আচ্ছা মৃত যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার উইলটার আর কার্যকারিতা থাকে না। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জি বিষয়টা জি অনেকেই মনে হয় এটা ইয়ে না জি। যে আচ্ছা আচ্ছা আর তারপরে হচ্ছে নাবাদ দাবি দলিল বা মুক্ত দলিল বলা হয়, মুক্তনামা দলিলও আচ্ছা বলা হয়। এটা হচ্ছে কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো সম্পত্তির আপনার হচ্ছে যে ওই সম্পত্তিটার উপরে আমার দাবি নাই, আমি এটা ওকে দিয়ে গেলাম, আচ্ছা এরকম একটা আচ্ছা ইয়ে করে যে ওইটা, পরবর্তীতে এটা আবার হ্যাঁ ইয়ে না হ্যাঁ করতে হ্যাঁ পারে এর জন্য একটা নির্দিষ্ট ভাবে হ্যাঁ এটা হ্যাঁ, ইয়ে করে দেওয়া সত্ত্বাধিকার নাই, আমি নাই আমি হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ সত্ত্বাধিকার রাখবো না, এই ইয়েতে হচ্ছে আপনার রেজিস্ট্রি করে আচ্ছা দেওয়ার আচ্ছা ইয়ে থাকে আর কি। আর এই না দাবি মানে দলিলটার ইয়ে হচ্ছে যে আপনার মানে সত্ত্বাধিকার ত্যাগ করতে হবে। মানে এটার আচ্ছা মূল ইয়েটা হচ্ছে যে আমি পুরোপুরি আমার সত্ত্বটা ত্যাগ করে তাকে ওনাকে এটা দিয়ে মুক্ত, দিলাম মানে এই হ্যাঁ জমিটাকে আমি মুক্ত করে মুক্ত দিয়ে করে গেলাম দিয়ে গেলাম হ্যাঁ এখনো নিতে পারে ওই ওই ব্যক্তির জন্য, ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা ব্যক্তির ব্যক্তির জন্য জন্য আমি এটাকে মুক্ত করে দিয়ে আচ্ছা গেলাম। আচ্ছা আমার এখানে কোনো দাবি নাই। এটা শুধু আমার না, আমার ইনহেরেন্ট যারা হুম আসবে, হুম আমার হুম উত্তরাধিকার যারা আসবে, তারা ওই ইয়েতে দাবি করতে পারবে না। আচ্ছা আচ্ছা তো এই হলো মোট 9 প্রকার দলিলের আচ্ছা আচ্ছা ইয়ে আমার। বিবরণ জি আচ্ছা জি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিউয়ার্স আপনাদের বলবো যে আসলে আপনারা যখন একটা জমি হস্তান্তর করতে মানে একটা সম্পদ হস্তান্তর করতে যাবেন সম্পত্তি এই
দলিল সম্পর্কে জানা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, কারণ বিভিন্ন দালাল আছে, বিভিন্ন অনেক প্রতারকও আছে, আপনাকে বিভিন্ন ফুসলে ফাসলে এর কাছে নিয়ে গিয়ে কিন্তু আপনার অর্থ নষ্ট করতে পারে। তো এই বিষয়গুলো আপনার একটু একটু হলেও আপনি একটু সচেতন থাকবেন এই বিষয় সম্পর্কে। আর যদি নাকি এর সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান বা আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয়, তাহলে ভয়েস অফ পেজে আপনারা নক করবেন। অবশ্যই আমরা আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার এবং আপনাদেরকে সেই সুবিধাটুকু দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।